দর্শক, চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল আহসান, নির্বাহী পরিচালক, সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিকিউরিটি অ্যানালাইসিস। জগলুল আহসান ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অনেক ব্যস্ততার মাঝেও আপনি এসেছেন। আমরা আজকে আপনার সাথে আলোচনা শুরু করতে চাই একটি বিষয় দিয়ে। আপনি সাবেক সেনা কর্মকর্তা। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখাচ্ছিলাম। এ ধরনের নিয়োগ প্রতি বছরই বিভিন্ন সময় হয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে। সেই জায়গায় একটি সম্মানজনক পেশা এবং আকর্ষণীয় পেশা বলা চলে বাংলাদেশ সেনাবাহিনীতে, এবং তরুণদের এখানে একটা উদ্যমী তরুণদের কিন্তু নিয়োগ দেয়া হয়ে থাকে। এখানে নিয়োগ যে পরীক্ষা, শারীরিক যোগ্যতার একটা বিষয় আছে, শিক্ষাগত যোগ্যতার একটা বিষয় আছে, সব মিলিয়ে এই পেশাকে কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করেন আপনি? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ এখন টিভি সমস্ত দর্শকদের যারা এখানে আমার অনুষ্ঠান দেখছেন বা আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং কলা কৌশলী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো একটু প্রথমেই আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করব যে আর্মিতে আসার জন্য যদি আপনি এটাকে চাকরি হিসাবে ব্র্যান্ডিং করেন অন্যান্য চাকরির মতো, তাহলে কিন্তু একটু ভুল হবে। আর্মি ইজ নট অ্যাবসলিউটলি এ প্রফেশন, ইটস এ ডিভোশন অ্যান্ড ওয়ে অফ লাইফ। আমি কেন বলছি এটা, যে আজকাল দেখতে পাচ্ছেন যারা হয়তোবা এই যে এটা একটা চাকরি হয়ে গেছে বা সেভাবেই নির্বাচন করা হচ্ছে, যার জন্য অনেক কিছু বেরোচ্ছে। আমি নাম বলছি না, অনৈতিক ব্যাপার, আয়নাঘর, তারপরে গুম খুন, এগুলো ইট ডাজন্ট গো উইথ দ্য আর্মি। আর্মিতে আপনি যদি ধরেন যে ট্র্যাডিশনালি স্পার্টান সোলজাররা ভালো হয়। কেন? ওই পাহাড়ের উপর থেকে বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হতো, যারা সেই নিচে পড়ে বেঁচে থাকতো তাদেরকে নেওয়া হতো, এবং এটা টেস্টেড লোকদের নেওয়া হতো। আপনি এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছেন, শারীরিক যোগ্যতার কথা বলেছেন, এবং আপনি একটা জিনিস আপনি বলেননি, সেটা হচ্ছে যে সাইকোলজি অ্যান্ড ক্যারেক্টার। আপনি এগুলো সব কিছুর পরেও কিন্তু আইএসএসবি অফিসারদের ক্ষেত্রে বলছি, এখন সোলজারদেরও সাইকোলজিক্যাল টেস্ট হয়। আইএসএসবি যেটা পরীক্ষাটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া হয়, সেখানে কিন্তু আপনারা অনেক ফার্স্ট হ্যান্ড করা ছেলেও ফিরে আসে। আপনি দেখে আশ্চর্য হবেন। কেন? হয়তো বা সাইকোলজিক্যালি অথবা ক্যারেক্টার কোয়ালিটিজে কোথাও আপনার সমস্যা আছে। তো আপনাকে প্রথম সেই দেশপ্রেম এবং সততা, ইন্টিগ্রিটি, সেটা যদি না থাকে, আপনি তো আইএসএসবির এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আপনি যেতে পারবেন না। তো আপনাকে নিজেকে সেইভাবেই তৈরি করতে হবে। আর আর্মিতে সেই মানসিকতা নিয়ে আসতে হবে যে দিস ইজ দ্য অনলি প্রফেশন যেখানে আপনি কোরআন শরীফের আয়াত নিয়ে শপথ নেবেন যে আমাকে জলে স্থলে অন্তরিক্ষে যেখানে যাইবার আদেশ করা হইবে, আমি নিজের জীবন বিপন্ন করিয়াও সেখানে যাইব। তো এটা কিন্তু আপনি অন্য কোনো প্রফেশনে নেবেন না। বিশাল একটা চ্যালেঞ্জ আসলে। আপনার সেই মেন্টালিটিটা যদি না থাকে, আপনি তখন একজন শুধু চাকরি করা সোলজার হবেন। হ্যাঁ, আপনি আসলে যে রিয়েল সোলজার সেটা হবেন না। সেটা মনে প্রাণে ওইটা ধারণ করতে হবে। মানে দেশ সেবা করার, দেশ সেবা, দেশপ্রেম, সেটা যদি না থাকে, আর যদি লোভ থাকে আমি খুব টাকা পয়সা কামাবো, তাহলে আর্মিতে আসার দরকার নেই। আপনাকে একটা লিমিটেড ওয়েতে, আর্মিতে কিন্তু অকুপেশনাল সিস্টেম এবং ইনস্টিটিউশনাল সিস্টেম, যে দুটো সিস্টেম আছে, কর্পোরেটে কিন্তু অকুপেশনাল সিস্টেম ফলো করে। আপনি 10টা থেকে 5টা পর্যন্ত কী করলে চাকরি করলেন, তারপরে কী করতেছেন খবর নাই। আর্মিতে কিন্তু ইনস্টিটিউশনাল সিস্টেম। আপনার গ্রুমিং আপটা, আপনার কোথায় বিয়ে করবেন, আপনার ছেলে মেয়ে কোথায় লেখাপড়া করবে, সব কিছু কিন্তু কেয়ার নেওয়া হচ্ছে, তাই না? এবং সেভাবেই গড়ে তোলা হচ্ছে। সো এখানে আপনাকে ওই যে আপনি কমপ্লেসেন্ট থাকবেন, অর্থনৈতিকভাবে আপনি ভালো থাকবেন, সৎ জীবনযাপন কাটাতে পারবেন, এবং একটা দেশের জন্য প্রয়োজনে আপনি স্যাক্রিফাইস করবেন, এই ধরনের মেন্টালিটিটা থাকতে হবে। নাহলে আপনি আইএসএসবিতে কিন্তু অফিসার হিসেবে আপনি স্ক্রিনড আউট হয়ে যাবেন, আবার সৈনিক হিসেবে আপনি সাইকোলজিক্যাল টেস্টে বাদ পড়ে যাবেন। তো ওই ইম্পর্টেন্স, মানে ওই বিষয়টার কিন্তু ইম্পর্টেন্স এই নর্মাল ইয়েতে আসে না যখন বিজ্ঞপ্তিগুলো হয়। বাট দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, আমি মনে করি। আরেকটি বিষয় আমরা দেখাচ্ছিলাম যে শিক্ষা কোর, মেডিকেল কোর, ইঞ্জিনিয়ারিং কোর, এই যে অনেকগুলো ভাগ থাকে, সেখানে গিয়েও তো আসলে যারা এই আইএসএসবির মাধ্যমে যায়, তারপরে তো এই পড়াশোনাগুলো, এখানে গবেষণা করার সুযোগ রয়েছে। সেই জায়গাটা কি কেমন দেখেন? রাইট, অ্যানাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে অনেকে বলতো ছোটোবেলা আমাদের সময় 90-তে আমি ঢুকেছি যে পড়াশোনা করতে না চাইলে আর্মিতে যাও। এটা হচ্ছে সবচেয়ে একটা ভুল আইডিয়া। যদি কেউ এটা নিয়ে আসে যে সে পড়াশোনা করবে না, আর্মিতে আসবে, তাহলে আর্মিতে এসে হয়তো বা সে বেতন টেতন পাবে, চাকরি করবে, জীবন কাটাবে, কখনোই সে এক্সেল করতে পারবে না। আর্মি হচ্ছে আপনাকে A to Z, মানে আপনারা টোটাল আর্মি লাইফে আপনাকে পড়াশোনা করতে হবে। এখন আপনি বলতে পারেন কী পড়াশোনা এত কিছু? ঠিক আছে, আপনার বেসিক জিনিস তো ওয়েপনারি
তারপরে আপনি ধরেন যে বেসিক ট্যাকটিক্স এগুলো তো আসলে ক্যাপ্টেন অবস্থার মধ্যে শেখা হয়। এই যে স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, আপনার কিন্তু একটা অফিসার হিসেবে এই জিনিসগুলো জানতে হবে। এবং এখন যুদ্ধ যে 4th জেনারেশন ওয়ারফেয়ার মানে আসছে, এখানে কিন্তু আপনি ধরেন যে কোল্ড ওয়ারে কিন্তু সিআই অ্যান্ড কেজিবি ফাইট করেছে, ইউএস আর্মি অ্যান্ড রাশিয়ান আর্মি ফাইট করেনি। সেই মিলিটারি অফিসাররাই সিআইতে ছিল বা এখন আমাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশনে আছে। তো একটা বুলেটের চেয়ে ধরেন যে এখন একটা কৌশল, সেই কৌশলটা দিয়ে আপনি মানে যে আপনার শত্রু দেশ তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনি ইউএসএ তার যে পরাশক্তি, যেটা তার অপোনেন্ট ছিল রাশিয়া, তাকে কিন্তু ভেতর থেকে ভেঙে দিয়েছে, তাই না? তো এই ফর্ম অফ ওয়ারফেয়ারটা বেশি হবে আর কি এখন। তো সেই ক্ষেত্রে আপনাকে আরও বেশি পড়াশোনা করতে হবে, স্ট্র্যাটেজি জানতে হবে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ জানতে হবে, ডিপ্লোমেসি জানতে হবে। সো নলেজ ওয়ারিয়র এখন যেটা বলে। তো ভৌগোলিক বিষয়গুলো, জিও পলিটিক্স, জিও স্ট্র্যাটেজি, এগুলো না জানলে আপনি ইয়োর ওয়ান স্টেপ মে ট্রিগার। এখন কমিউনিকেশনের যুগ, এখন আর ওগুলো মানে আপনি তো ধামাচাপা দিয়ে রাখতে পারবেন না। সো ইয়োর ওয়ান অ্যাকশন মে ট্রিগার দ্য রিজিওনাল স্ট্যাবিলিটি, এটাকে ডিস্ট্যাবিলাইজ করে ফেলতে পারে। সো সেই ধরনের বিচক্ষণতা অফিসারদের থাকতে হবে এবং সৈনিকদেরও থাকতে হবে, ঠিক আছে? না হলে মানে এই যুগের জন্য উপযুক্ত সৈনিক সে হতে পারবে না। আমরা আরো কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক, আমরা চাকরির বাজারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, আমাদের সাথে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল আহসান। কথা বলবো তার সাথে। বিরতির আগেও কথা বলছিলাম, বেশ কিছু পরামর্শমূলক গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। এ পর্যায়ে একটু জানতে চাই যে আর্মির চাকরি থেকে অবসরের পরেও তো বেশ কিছু বেসরকারি জায়গায় আমরা দেখি যে সিওও বা বড় বড় পদে চাকরির সুযোগ রয়েছে। এটাকে ইতিবাচকভাবে দেখেন কিনা? অবশ্যই এটা ইতিবাচক হিসেবে দেখব, কারণ এই যে একটা এক্সপার্ট যারা আমরা আর্মিতে, আমরা একটা বিশেষ করে ম্যানেজমেন্ট এবং লিডিং, এই ক্যাপাসিটিগুলো যে আমাদের ওভার দ্য ইয়ার্স এক্সপিরিয়েন্সে চলে আসে এবং চ্যালেঞ্জ ফেস করা, ক্রাইসিস ম্যানেজমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট তো আছেই, ইভেন বিভিন্ন ক্রাইসিস সিচুয়েশনে, ইভেন অর্গানাইজেশনাল ক্রাইসিসগুলো কীভাবে ম্যানেজ করতে, এগুলোর উপরে কিন্তু আমাদের এক্সপার্টিস গ্রো করে, ঠিক আছে, ম্যানেজমেন্টের ব্যাপারে। এবং আপনি যদি বিভিন্ন কর্পোরেট সেক্টরে দেখেন, আইকনিক ফিগার দেখেন, আপনি অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের রিটায়ার্ড অফিসাররা এই ক্ষেত্রে লিড করছে এবং আমাদের সোলজাররাও বিভিন্ন ক্ষেত্রে সিকিউরিটি আছে এবং ম্যানেজমেন্ট আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট আছে, এই ক্ষেত্রগুলোতে কিন্তু তারা ভালো করেছে এবং বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু তাদের আছে। এটা আসে হচ্ছে আপনার সেই চাকরির অভিজ্ঞতা থেকে। তো এটা আমি মনে করি যে এটা নিয়ে বোধহয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা রিসার্চও হয়েছিল, যে কন্ট্রিবিউশন অফ এক্স ডিফেন্স পার্সোনাল ইন দ্য কর্পোরেট সেক্টর। তো কিছু চ্যালেঞ্জ হয়, আর্মি যেহেতু একটু কনফার্মেটরি অর্গানাইজেশন, কর্পোরেট ক্ষেত্রে ওই যেটা বললাম, এখানে অকুপেশনাল সিস্টেম, আর্মি হচ্ছে ইনস্টিটিউশনাল সিস্টেম, এখানে একটু কনফ্লিক্ট হয়, বাট ম্যানেজ করে নিয়ে যারা যেতে পারে তারা খুব ভালো করে। এবং এটা একটা মার্কেট, ধরেন যে আমি এখানে চাকরি করছি সেনাবাহিনীতে, বাট আমার হয়তো বা কোনো কারণে আমার হলো না, ফিজিক্যাল কারণে হতে পারে, তো দেন আই ক্যান সুইচ ওভার বাইরে যেয়ে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা ভালো অবস্থানে আমি আমার চাকরি পেতে পারি আর কি। আর একটা বিষয় থাকে আপনাদের যে মিশনে যাওয়া, বা এই যে আমরা জাতিসংঘ মিশনে দেখি, সেখানেও তো একটা বড় চ্যালেঞ্জ। আপনারা যারা যান বা যারা যাবে, যারা আপনাদের জুনিয়র রয়েছে এখন, সেটাও তো একটা বড় চ্যালেঞ্জ। সেখানে গিয়ে শান্তিরক্ষী মিশনে কাজ করা একজন বাংলাদেশি হিসেবে নিশ্চয়ই একদিকে গর্বেরও এবং চ্যালেঞ্জিংও। কিভাবে দেখেন? ডেফিনেটলি একটা জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠানের সদস্য হিসেবে চাকরি করা, সেটা তো অবশ্যই গর্বের বিষয়। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আমি একটা কনফ্লিক্ট প্রন এরিয়ায় যাচ্ছি, যেখানে মানবতা বা মানুষের ক্ষতি হচ্ছে, সেখানে যে আমি শান্তি প্রতিষ্ঠা করছি এবং আমি সিচুয়েশনটাকে স্ট্যাবিলাইজ করছি। টাকার ব্যাপারটা কিন্তু বড় না, টাকা তো অটোমেটিক্যালি আসে, তাই না? তো যেটা বললেন যে এই চ্যালেঞ্জটা, হ্যাঁ, আমি মালিতে ছিলাম, সিয়েরা লিওনে ছিলাম, মালিতে তো আল কায়দাও আছে, প্রত্যেকটা স্টেপ রিস্কি ছিল। যে আমার আগের ব্যাটালিয়ানে যে 6 জন মারা গিয়েছিল, তাদের লাশ দেখে সবাই আমরা মানে ভয় পেতাম যে আমারও কি এরকম হবে কি না। শুধু এই চ্যালেঞ্জটা কিন্তু শুধু মিশনেই না, আপনি হিল ট্র্যাক্সে কিন্তু আমিও গুলি খাওয়া একজন মানুষ। তো আমি শ্রদ্ধাভরে স্মরণ করি কায়েদে আজম লুকু সৈনিক এবং আপনার জ্ঞানান নাজিম, যারা আমার সাথে মারা গিয়েছে অ্যাকশনে। তো এখানেও কিন্তু আপনার চ্যালেঞ্জ আছে। অনেকেই ভাবে যে আমরা ওখানে সেনাবাহিনীর সদস্যরা যাচ্ছে হয়তো বা এনজয় এবং টাইম পাস করার জন্য, বাট ইচ অ্যান্ড এভরি স্টেপ
এখানে রিস্কি, আপনার ওখানে ডেঞ্জারাস। এবং আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আর কি, যে দুজন আমার সামনে আমার হাতে মারা গিয়েছে আর কি, লুকুয়ানা, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি। তো এই চ্যালেঞ্জ কিন্তু পুরোটাতে আছে। আপনি এই বিজিবির ঘটনা একটা চ্যালেঞ্জ, ডিজাস্টার ম্যানেজমেন্ট বলেন, বিভিন্ন হলি আর্টিসান বলেন, তো এই চ্যালেঞ্জগুলো কিন্তু আপনার থাকবে। আবার অ্যাডভেঞ্চারও আছে, আপনি সেই আকাশ থেকে লাফ দিচ্ছেন, ইয়াংরা তো এটাতে অনুপ্রাণিত হবেই। আবার আর্মি আপনার কালকে কী খাবেন, কোথায় থাকবেন, সেটা আপনার কেয়ার নিচ্ছে। হয়তো আপনাকে সেই অঢেল টাকার বড়লোক হতে দিচ্ছে না, ঠিক আছে, সেটা দরকারও নেই। তো কেউ যদি মনে করে যে না, আমি এইভাবে এই ইউএন মিশনের একটা টাকা পাবো, সেই জীবনে আমি একটা জমি পাবো, তাহলে আর এত বেশি কিছুর দরকার নেই। সুন্দর একটা লাইফ কিন্তু লিড করে যাওয়া যায়। একদম শেষের দিকে আছি, পরামর্শমূলক কিছু শুনতে চাই, কিভাবে প্রস্তুতি নেবে যারা নবীন আছে। তো যেটা বললাম যে অফিসারদের জন্য ফিজিক্যাল এডুকেশনাল সেগুলো তো দেওয়াই আছে, বাট নিজেকে কিন্তু সৎভাবে তৈরি না করলে আইসিএসবিতে যেয়ে কিন্তু সে এটা বের হয়ে আসবেই। এটা ওই বিভিন্ন টেস্টের মাধ্যমে বের হয়ে আসবে। সৈনিকদের জন্য একই জিনিস প্রযোজ্য। ফিজিক্যাল এডুকেশনাল এই রিকোয়ারমেন্টগুলো পুরো করতে হবে, প্লাস নিজেকে ওইভাবে দেশপ্রেম এবং নির্লোভ এবং সে নিবেদিত দেশের প্রয়োজনে, এই ধরনের মেন্টালিটি কিন্তু বের করে ফেলবে। আপনি যদি সময় থাকে আমি বলতে পারি কীভাবে একটা ওয়ার্ড দিয়ে, ধরেন যে ওখানে 10 সেকেন্ড করে আপনাকে আইসিএসবিতে বাক্য লিখতে বলতেছে, মানি, আপনি লিখলেন মানি ইজ এভরিথিং ইন লাইফ, পরে আসলো ওয়েলথ, আই উইল মেক ওয়েলথ ইন এনি ওয়ে। আপনি তো বের হয়ে যাচ্ছে আপনার ভিতর দিয়ে যে আপনি ডিসঅনেস্ট, আপনি মানি এবং ওয়েলথ নিয়ে যে কোনোভাবে করবেন, তো ওটা কিন্তু বের করে ফেলবে। তো ওই প্রস্তুতিটা অফিসারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি যত পরীক্ষা যেটা হয় সেটা খুব একটা কঠিন কিছু না। সেনাবাহিনীর যে পরীক্ষার রেজাল্ট আপনি দেখেন যে আগে আমাদের সময় 2nd ডিভিশন ছিল, আর্মিতে কিন্তু ওরকম স্টুডিয়াস ভালো ছাত্র ওরকম দরকারও নেই। চটপটে, চৌকস এবং স্মার্ট, এবং আপনি ইমপ্রম্পচু ক্রাইসিসের ডিসিশন নিতে পারে এবং ম্যানেজ করতে পারে, লিড দিতে পারে, এই ধরনের লোক দরকার। ভালো ছাত্র হলে সে ভালো লিডার হবে এমন কথা নেই। সো অফিসারদের লিডিং এবং সৈনিকদেরকে একটা সুবোধ, শৃঙ্খল এবং যোগ্য এবং সাইকোলজিক্যালি সাউন্ডনেস, এই জিনিসটা যদি ছোটোবেলা থেকে সে নিজেকে তৈরি না করে, তাহলে ওই টেস্টগুলোতে সে ধরা খেয়ে যাবে। জি, জগলুল আহসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব কম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেওয়ার জন্য। নিশ্চয়ই এগুলো কাজে লাগবে যারা চাকরি প্রার্থী আছে বা যারা আসতে চায় এই পেশায়।